আছেন সবাই? ভালো আছি, আলহামদুলিল্লাহ ম্যাডাম। ভালো আছেন? ওকে, আজকে আপনাদের আইন বিজ্ঞান নিয়ে ক্লাস নিব, তাই না? আমি শুরু করতেছি। আইন বিজ্ঞানে কতটুকু পড়াইছিলাম একটু বলেন তো কেউ? শাহিনা খানম। ক্লাস করতে পারি নাই ম্যাম। তাহলে কে ক্লাস করছিলেন গত দিন? আমাকে বলেন কতটুকু পর্যন্ত পড়াইছিলাম। আইন বিজ্ঞানের উৎস পড়াইছে, আমার মনে হয় জুরিসপ্রুডেন্স পড়াবো আজকে, তাই না? 2 নম্বর প্রশ্ন নাকি? স্যার আইন বিজ্ঞান কি ওইগুলো পড়ানো হলো স্যার গত ক্লাসে? আইন বিজ্ঞান তো ওইগুলাই পড়াইলাম। আইন বিজ্ঞান সংজ্ঞা পড়াইছেন স্যার, কি পড়াইছেন? সেটাই তো আমি জিজ্ঞাসা করতেছি, কতটুকু পড়াইছি উত্তর দেন। 2 নাম্বার প্রশ্ন জুরিসপ্রুডেন্স। আচ্ছা, জুরিসপ্রুডেন্স স্টার্ট করতেছি আমি। জি। জুরিসপ্রুডেন্স জিনিসটা কি? দেখেন, জুরিসপ্রুডেন্স কি বলা হয়েছে? জুরিসপ্রুডেন্স আইনের মতোই বড় এবং একটু বেশি বড় বলা হয়েছে। আচ্ছা, আসেন আমরা এবার প্রশ্নে ঢুকি। দেখেন, আইন একটা রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান যা সমাজে শৃঙ্খলা, ন্যায় বিচার বা সাম্য প্রতিষ্ঠার ভূমিকা রেখে থাকে। তবে আইন শুধু বিধিবিধান বা নিয়ম নীতির উপরই নির্ভরশীল না, এর একটি তাত্ত্বিক ভিত্তি রয়েছে যাকে আমরা বলি জুরিসপ্রুডেন্স বা আইনের তত্ত্ব। কার্ল লিওন্স একজন প্রখ্যাত মার্কিন আইনি চিন্তাবিদ, যিনি বলেছেন জুরিসপ্রুডেন্স ইজ এ বিগ অ্যাজ ল অ্যান্ড এ লিটল বিগার, অর্থাৎ জুরিসপ্রুডেন্স আইনের মতোই বড়। ঠিক আছে, কি বলা হয়েছে? জুরিসপ্রুডেন্স আইনের মতোই বড় এবং একটু বেশি বড়। আচ্ছা, তাহলে এই উক্তি থেকে আমরা কি বুঝি? এই উক্তি থেকে বোঝা যায় জুরিসপ্রুডেন্স কেবল প্রচলিত আইনের ব্যাখ্যাই করে না, বরং আপনার এই জুরিসপ্রুডেন্স আইন কিভাবে তৈরি হয়, ন্যায় বিচার কিভাবে নিশ্চিত করা যায়, এমনকি কোন আইন কখন ন্যায্য কিনা বা ন্যায্য আছে কিনা এইসব বিষয় সম্পর্কে আপনার উত্তর পাওয়া যায়। আবার একটু বলি, জুরিসপ্রুডেন্স এবং আইন দুইটা দুই জিনিস। ঠিক আছে, জুরিসপ্রুডেন্স এবং আইন দুইটা দুই জিনিস। কিরকম? আইন হচ্ছে আপনার রাষ্ট্রীয় কাঠামোর একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা নাকি সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সমাজের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আর আপনার জুরিসপ্রুডেন্স জিনিসটা কি? এটা হচ্ছে আইনের থেকেও বিশাল বড়। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি আইন কিভাবে তৈরি হইলো, ঠিক আছে, একটা আইন কিভাবে তৈরি হইলো, ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হইলো, হ্যাঁ, এমনকি কখন কোন আইন ন্যায্য, সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। হয়তো আমি একটু বাইরে চলে গেছিলাম, বুঝতে পারবো। আচ্ছা, কি যে কতটুকু পর্যন্ত শুনতে পাইছেন আপনারা? কতটুকু পর্যন্ত শোনা গেছে বলেন? আচ্ছা, যাই হোক, জুরিসপ্রুডেন্স এবং আইনের মধ্যে সম্পর্কটা কি সেটা একটু বলি। জুরিসপ্রুডেন্স এবং আইনের সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে বেশ কিছু সম্পর্ক আসবে। একটা হচ্ছে সংজ্ঞাগত সম্পর্ক, পরিধিগত সম্পর্ক, ঠিক আছে, এবং জ্ঞান ও নীতিগত সম্পর্ক। আচ্ছা, আসেন বিষয়গুলো আমরা একটু ভেঙে ভেঙে দেখি। সংজ্ঞাগত সম্পর্ক, আইন এবং জুরিসপ্রুডেন্স দুইটার সংজ্ঞা যদি আমরা দেখি, আইন মানে ল, রাষ্ট্র কর্তৃক প্রণীত বা বলবৎযোগ্য যে বিধান সমষ্টি যেটা নাকি সমাজের শৃঙ্খলা রক্ষা করে, সেইটা হচ্ছে আপনার আইন। আর আপনার জুরিসপ্রুডেন্স কি? আইন সম্পর্কিত দর্শন বা তত্ত্ব,
যা নাকি আইনের মৌলিক ধারণা, উদ্দেশ্য, প্রকৃতি এবং প্রভাব নিয়ে আলোচনা করে। তার মানে কি বলতেছে? আইন মানে হচ্ছে এমন কোন বিষয়ের সমষ্টি যেটা নাকি সমাজের শৃঙ্খলা বা নীতি নির্ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ বর্তমান সমাজ অনুযায়ী আপনার কখন কোন বিষয়টা জানা দরকার সেই জিনিসটা নির্ধারণ করে, বাধ্যতামূলক করে দেয়। অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার কোন কোন দায়িত্বগুলো পালন করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা নির্ধারণ করে এবং রাষ্ট্রের কাছ থেকে আপনি কি কি অধিকার পাবেন সেই জিনিসটাও নির্ধারণ করে। ওকে, আচ্ছা, এছাড়াও আপনি জানতে পারেন আইনের মাধ্যমে যে কোন কোন কাজগুলো আপনার অপরাধ এবং সেই অপরাধের জন্য স্পেসিফিক কি কি ধারা আছে বা কি কি শাস্তি উল্লেখ করা আছে, এই বিষয়গুলো সম্পর্কেও আপনি জানতে পারেন। ওকে, আচ্ছা, আর জুরিসপ্রুডেন্স হচ্ছে আপনার আইন সম্পর্কিত দর্শন বা তত্ত্ব, অর্থাৎ আইন কোথা থেকে উৎপত্তি, ঠিক আছে, যুগের সাথে তাল মিলিয়ে কখন কখন থেকে এর সৃষ্টি, হ্যাঁ, এবং বর্তমান পরিধির সাথে বা পরিস্থিতির সাথে এর ব্যবহার কতটুকু যোগ্য বা মৌলিক ধারণা বা উদ্দেশ্য কতটুকু প্রভাবিত হয়েছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই আলোচনা করা হয় জুরিসপ্রুডেন্সের মাধ্যমে। তাহলে দুইটা কিছুটা মানে পরিবর্তিত হলেও বিষয়বস্তু কিন্তু একই। দুইটাই আপনার কি সম্পর্কে, অর্থাৎ দুইটাই আপনার নীতি নির্ধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে সাহায্য করে, যেটা নাকি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। জুরিসপ্রুডেন্স হলো আইনের গভীর বিশ্লেষণ বা বিচারিক দর্শন, যা আইনকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এবং মূল্যায়ন করে। কিন্তু আইন আপনার সেই জিনিসটা করে না। আইন শুধু বর্তমান সময়ের সাথে আপনার কোন কোন কাজগুলো করতে হবে এই জিনিসগুলাই বলে, এবং কোন কাজগুলো করলে আপনার অপরাধ হবে, এটার জন্য আপনার কি কি শাস্তির ব্যবস্থা আছে, বা আপনি কোনো সমস্যায় পড়লে সেটার প্রতিকার কি, এই জিনিসগুলাই বলে। কিন্তু জুরিসপ্রুডেন্স আইনের উৎপত্তি, আইনের ব্যাখ্যাটা বা তত্ত্বটা বিশ্লেষণ করে থাকে। আচ্ছা, এবার আসেন পরিধিগত পার্থক্য। আইন সাধারণত নির্দিষ্ট সময় বা স্থানের কার্যকর কিছু বিধিবিধানকে বোঝায়, কিন্তু জুরিসপ্রুডেন্স হচ্ছে সেই সব নীতিমালা বা দর্শনের বিশ্লেষণ যেগুলো আইন ভিত্তি গঠন করে। তাই জুরিসপ্রুডেন্স আইনের মতোই বরং আরো বিস্তৃত, কারণ এটা ভবিষ্যৎ আইনকে দিক নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ আইনটা একটা নির্দিষ্ট সময় বা স্থানে কার্যকর হয়ে থাকে এবং আইনটা সাধারণত বর্তমান সময়ে যে বিষয়গুলো সেগুলোকে ব্যাখ্যা করে। কিন্তু জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আপনি আইনের সকল নীতিমালা এবং দর্শনীয় বিশ্লেষণ করতে পারেন, ঠিক আছে। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আপনার আইনের বিস্তৃতটা আপনি জানতে পারেন, বিস্তৃতিটা কতটুকু সেটা জানতে পারেন, এবং তার মাধ্যমে ভবিষ্যতে আপনার কি কি দিক নির্দেশনা, অর্থাৎ ভবিষ্যৎটা কিরকম হতে পারে বা কি ধরনের আইন আসতে পারে, এইটার একটা দিক নির্দেশনা দিয়ে থাকে জুরিসপ্রুডেন্স। তাহলে পরিধিটা বুঝতে পারছেন? পরিধিটা কি বলতেছে? আইন শুধুমাত্র সমসাময়িক বিষয়ের উপরই সীমাবদ্ধ থাকে, আর জুরিসপ্রুডেন্স আপনার সমসাময়িক বিষয় না, এটা নীতিমালা নির্ধারিত থেকে শুরু করে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথাও চিন্তা করে থাকে। সো এখান থেকে বলাই বাহুল্য যে আপনার জুরিসপ্রুডেন্সটা অবশ্যই আইন থেকে একটু বেশি বিস্তৃত। এবার আসি জ্ঞান এবং নীতিগত সম্পর্ক। আচ্ছা, জ্ঞান এবং নীতিগত সম্পর্ক জিনিসটা কি দেখেন, অর্থাৎ আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পারেন কোনটা থেকে। দেখেন, আইন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল দিককে গুরুত্ব দেয়, আর জুরিসপ্রুডেন্স আপনার তাত্ত্বিক বিষয়কে বিশ্লেষণ করে থাকে। আইনটা কি করে? প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে থাকে, আর জুরিসপ্রুডেন্স আপনার থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে ব্যাখ্যা করে থাকে। বুঝছেন? প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ধরেন কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের উপর ভিত্তি করে আইনে কি বলা আছে,
হ্যাঁ, মানে তার যে ক্রাইটেরিয়া গুলো লেখা আছে সেই ক্রাইটেরিয়া গুলোর সাথে আইনে যে উল্লেখিত যে বিষয়টা সেগুলো মিলে কিনা, সে কত শাস্তি পেতে পারে, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আইনে উল্লেখ থাকে। আর জুরিসপ্রুডেন্স আপনার তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল, মানে এটা আপনার প্র্যাকটিক্যাল বিষয় না, এটা আপনার ইতিহাস বিষয়টাকে আলোচনা করে থাকে, অর্থাৎ এটা পূর্ব ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় এবং তার পাশাপাশি আপনার ভবিষ্যৎ সম্পর্কেও এটা ধারণা দিয়ে থাকে। এরপর কি বলা হয়েছে দেখেন, জুরিসপ্রুডেন্স আইনের দর্শন এবং নীতিগত ভিত্তি তৈরি করে, যেমন ন্যায় বিচার, সমতা, অধিকার, দায়িত্ব, শাস্তির উদ্দেশ্য, এই সকল কিছু তৈরি করে থাকে। ঠিক আছে, উদাহরণস্বরূপ কি বলা যাচ্ছে, ন্যায় বিচারের ধারণা বিভিন্ন জুরিস্ট যেমন জন রোলস, তারপরে হান্স ক্যালসেন বা হার্ট এর চিন্তার মাধ্যমে বিবৃত হয়েছে, বাট এবং আদালতের মাধ্যমে পরবর্তীতে এটার প্রভাব পড়ছে, কিন্তু আপনার আইনের বিষয়টা তা না। আইনটা হচ্ছে সমসাময়িক যে বিষয়টা সেইটার উপর ভিত্তি করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আইনের উপর ভিত্তি করে যখন কোনো ব্যাখ্যা প্রদান করা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জুরিসপ্রুডেন্সের অর্থাৎ রায় প্রদান যখন করা হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আদালতও অর্থাৎ বিচারকগণও কিন্তু জুরিসপ্রুডেন্স বা পুস্তকের সহযোগিতা নিয়ে থাকে। আচ্ছা, 4 নম্বর কি বলা হয়েছে, আইন প্রণয়ন ও বিকাশে জুরিসপ্রুডেন্সের কেমন ভূমিকা আছে। অর্থাৎ একটা আইন তৈরি, আইনের বিকাশ ঘটানো, অর্থাৎ আইনকে বিকশিত করার পিছনে তার কেমন ভূমিকা রয়েছে। কোনো আইন তৈরি করার আগে সেই বিষয়ের উপর জুরিসপ্রুডেন্সিক বিশ্লেষণ প্রয়োজন হয় এবং এটা আইন প্রণেতাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে, যেমন মানবাধিকার আইন, পরিবেশ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটা আপনার বিবেচনায় নেওয়া হয়। আচ্ছা, জিনিসটা কেন বলতেছে বারবার দেখেন, জুরিসপ্রুডেন্স বারবারই বলতেছি দর্শন, তত্ত্বগত বিষয় এবং থিওরিটিক্যাল যে বিষয়গুলো এগুলোকে বিশ্লেষণ করে থাকে। তাহলে দেখেন, আপনি যখন আইনের প্রয়োগ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে মানে আইনের যে বই সেটা আপনাকে দেখতে হবে, এবং একটা আইন আপনার অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ধাপে ধাপে আপনার আইন তৈরি হয়। কিরকম দেখেন, আমাদের আইন হিসেবে যদি আমরা দেখি, যেমন নারী ও শিশু নির্যাতন, অর্থাৎ এই নারী ও শিশু নির্যাতন আইনটা শুধুমাত্র নারীদের সাথে যে মানে আপনার অসমতা বা শিশুদের সাথে যে নির্যাতন অত্যাচার এগুলা নিয়ে আলোচনা করতেছে। সিভিল ল যেটা সেটা কিন্তু তা করতেছে না, সিভিল লটা শুধুমাত্র জমি জমা সংক্রান্ত যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করতেছে। একইভাবে যদি আমরা দেখি ক্রিমিনাল ল, আপনার যত ক্রিমিনাল অফেন্স এই জায়গায় আলোচনা করতেছে, এই জায়গায় ক্রিমিনাল অফেন্সে কিন্তু আপনি স্পেসিফিক্যালি নারীদের যে বিষয়টা সেটা পাচ্ছেন না। হ্যাঁ, এখানে কম্বাইন্ড নারী পুরুষ সকলের বিষয় বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি যখন নারীদের উপর কোনো অত্যাচার হচ্ছে বা শিশুদের উপর কোনো অত্যাচার হচ্ছে তাদের জন্য আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনটা ফলো করতে হয়। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল সংক্রান্ত অর্থাৎ সাইবার ক্রাইমে কোনো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজিটাল আইন আছে, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন 2018। ওকে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হ্যাঁ, মাদক দ্রব্য অর্থাৎ ড্রাগস রিলেটেড কোনো বিষয় যদি হয়ে থাকে, মাদক সেবন বা চোরাচালান, মাদকের চোরাচালান এগুলো নিয়ে যদি কোনো বিষয় হয়, কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটার জন্য আমাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়েছে। তাহলে দেখেন, বিভিন্ন আপনার অপরাধের জন্য আলাদা আলাদা বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা আইন তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই আইনগুলো আলাদা আলাদা ভাবে কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো? কোনো প্রশ্ন আসে না? অবশ্যই সমসাময়িক যে ঘটনাগুলো আছে সেগুলো তো আছেই, সেগুলোর উপর নির্ভর করে নতুন করে আইন তৈরি হয়, কিন্তু জুরিসপ্রুডেন্সেরও সাহায্য নেওয়া হয়। কেন জুরিসপ্রুডেন্সের সাহায্য নেওয়া হয়? দেখেন, জুরিসপ্রুডেন্স হচ্ছে মাদার অফ ল। একটা মানে আইন যদি আপনি তৈরি করতে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জুরিসপ্রুডেন্সের সহযোগিতা নিতে হবে। কেন বলতেছি? কারণ এই জুরিসপ্রুডেন্স আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং বিভিন্ন ধরনের সময় কখন কি হয়েছে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ এই জায়গায় আছে, বিভিন্ন ধরনের কেস রেফারেন্স আছে। ঠিক আছে, তো এই কারণে আপনার জুরিসপ্রুডেন্সের বিষয়টা হচ্ছে
আপনার আলাদা। কি একটু ওয়েট করো, আসতেছে। আচ্ছা, তার মানে এতে আইন শুধুমাত্র বিধিবদ্ধ থাকে না, বরং নামে ন্যায়ের প্রতি যত্নবান হয়। বিচারের ব্যবস্থায় সহায়তা। অনেক সময় প্রচলিত আইন অস্পষ্ট বা নতুন কোনো বিষয়ের উপর প্রযোজ্য না হলে আদালত জুরিসপ্রুডেন্স তাত্ত্বিক ব্যাখ্যার আশ্রয় নেয়। বিচারপতিরা এই তাত্ত্বিক ব্যাখ্যার উপর নির্ভর করে রায় প্রদান করে, যেটা একটু আগে আমি বললাম যে আপনার বিচারপতি বা বিচারকরা যখন রায় প্রদান করে তখন সেক্ষেত্রে শুধুমাত্র আইনের ব্যাখ্যার উপর নির্ভর করে তারা রায় দেয় না, জুরিসপ্রুডেন্সের সহযোগিতা নিয়ে থাকে। আচ্ছা, তারপর কার্ল লিওন্সের বক্তব্যের তাৎপর্যটা কি দেখেন। কার্ল লিওন্সের বক্তব্যের তাৎপর্য হিসেবে আমরা বলতে পারছি জুরিসপ্রুডেন্স আইনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গতি ছড়িয়ে যায় সমাজ, নৈতিকতা বিভিন্ন ভাবে। তার মানে আমরা কি বলতে পারতেছি, টোটালটা সবকিছু মিলে আমরা এটাই বলতে পারতেছি যে জুরিসপ্রুডেন্স হচ্ছে আপনার আইন, অর্থাৎ জুরিসপ্রুডেন্স এবং আইন একে অপরের পরিপূরক। আইন যদি হয় একটা দালান, তবে জুরিসপ্রুডেন্স হচ্ছে তার ভিত্তি এবং নকশা। ঠিক আছে, অর্থাৎ জুরিসপ্রুডেন্স এবং আইন একটা আরেকজনের সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, আপনি যেমন একটা বাড়ি তৈরি করতে যাবেন, বাড়িটা তৈরি করার ক্ষেত্রে আপনার কি লাগবে, বাড়িটা তৈরি করার ক্ষেত্রে আপনার প্ল্যান লাগবে, নকশা লাগবে। এই নকশা বা প্ল্যানের জন্য আপনাকে একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দরকার, তাই না? একজন ইঞ্জিনিয়ারকে আপনার হায়ার করতে হবে। তাহলে এই যে জুরিসপ্রুডেন্সটা সেম, আইন যদি একটা দালান হয়, জুরিসপ্রুডেন্স হচ্ছে তার ভিত্তি বা নকশা। অর্থাৎ জুরিসপ্রুডেন্স ছাড়া আইন অচল। বুঝতে পারছেন? জুরিসপ্রুডেন্সের সাহায্য ছাড়া আইন সামনে আগাইতে পারবে। কার্ল লিওন্সের উক্তি অনুযায়ী আমাদের স্মরণ করিয়ে দেয় আইন কেবল নিয়ম নয়, বরং এটি নৈতিক এবং দার্শনিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এরপর আসবো জুরিসপ্রুডেন্সের ব্যাখ্যা। প্রত্যেকে আসলো জুরিসপ্রুডেন্সের ব্যাখ্যা। দেখেন, জুরিসপ্রুডেন্স একটা ল্যাটিন শব্দ, জুরিসপ্রুডেন্সিয়া থেকে আপনার এই জুরিসপ্রুডেন্স শব্দটা আসছে। কি? জুরিসপ্রুডেন্স একটা ল্যাটিন শব্দ যেটা নাকি জুরিসপ্রুডেন্সিয়া থেকে আসছে। এর অর্থ হচ্ছে আইনের জ্ঞান বা আইনের দর্শন। এটা আইন সম্পর্কে এত গভীর তাত্ত্বিক এবং দার্শনিক আলোচনা করে যা আপনার আইনটাকে কার্যকর এবং উদ্দেশ্য সঠিক রাখে। একজন আইনজীবী হিসেবে জুরিসপ্রুডেন্সের প্রয়োজনীয়তা কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন, আপনি একজন আইনজীবী, তাহলে আইনজীবী হিসেবে জুরিসপ্রুডেন্সের উপর আপনার যথেষ্ট দক্ষতা থাকতে হবে। তা না হলে আপনি সঠিকভাবে আপনার মক্কেলকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য আপনি কি করতে পারবেন না, আপনি সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে কি বলতেছে এখানে যে আপনার একজন আইনজীবী হিসেবে জুরিসপ্রুডেন্সের ভূমিকা কতটুকু। দেখেন, জুরিসপ্রুডেন্স আইনকে শুধুমাত্র নিয়ম কানুনই শিখায় না, বরং এটা পেছনের নৈতিকতা। একটা কথা আছে না যে আপনি যত উপরে উঠেন না কেন আপনার শিকড় ভুলে যেতে পারবেন না, শিকড় কখনো ভোলা যাবে। ঠিক তেমনি জুরিসপ্রুডেন্স আপনাকে, যাতে আপনি আপনার শিকড়টা না ভুলে যান, সেই দিকে আপনার সাহায্য করে থাকে। আচ্ছা, আইনের ব্যাখ্যা এবং প্রযোজ্য প্রয়োগের দক্ষতা অর্জন করতে শেখায়। অনেক সময় আইন যদি স্পষ্ট না থাকে তাহলে সেক্ষেত্রে সেটার ব্যাখ্যার প্রয়োজন হয়, এবং জুরিসপ্রুডেন্স কিভাবে আইনকে ব্যাখ্যা করতে হয় সেই দিকে আপনার যথেষ্ট সহযোগিতা করে থাকে, এবং এর মাধ্যমে একজন আইনজীবীর আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, অর্থাৎ তার দক্ষতা যুক্তিযুক্তভাবে আরো বেড়ে ওঠে। আচ্ছা, এরপর কি আইনের উন্নয়নে ভূমিকা রাখে। আইন সময়ের সাথে বদলায়। একজন আইনজীবী যদি নতুন আইনের প্রস্তাব করতে চান বা পুরাতন কোন সংস্কার চান তাহলে সেক্ষেত্রে তাকে আগে রিসার্চ করতে হবে। যেমন দেখেন, আমার একটা আইন পছন্দ না, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে যুগের সাথে তাল মিলে এই আইনটা আপনার পরিবর্তন করা দরকার, ব্যাখ্যাটা পরিবর্তন করা দরকার, এটা আমার ধারণা। কিন্তু আমি যদি সঠিকভাবে সেটা যুক্তি আদালতের কাছে উপস্থাপন করতে না পারি,
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই বা সংসদের কাছে যদি আমি এটা উপস্থাপন করতে না পারি, তাহলে তো সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন বা সংস্কার করা যাবে না, তাই না? তাহলে এই সঠিক যুক্তি, সঠিক ব্যাখ্যাটা আমি কিভাবে পারবো? এই সঠিক যুক্তি বা সঠিক ব্যাখ্যাটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমাকে জুরিসপ্রুডেন্স দেখাতে হবে। জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আমি এই ব্যাখ্যাটা দিতে পারবো। নৈতিক বা সামাজিক মূল্যবোধ গঠনের সহায়তা। জুরিসপ্রুডেন্স আইন এবং নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ করে। একজন আইনজীবীর উচিত আইন প্রয়োগের সময় সমাজের ন্যায় বিচার বা মানবাধিকার বিষয়ে সচেতন থাকা, যা এই শাস্ত্র থেকে আমরা শিখতে পারি। আপনি একজন আইনজীবী, তার মানে আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে, ন্যায় বিচার বা মানবাধিকার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, যেটা নাকি আপনি এই জুরিসপ্রুডেন্সের মাধ্যমে পারবেন। জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আপনার বিচক্ষণতা বাড়বে এবং আপনি কি করতে পারবেন? যুক্তিতর্ক সঠিকভাবে করতে পারবেন। যুক্তিতর্ক খালি করলেই হয় না, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই সঠিকভাবে যুক্তিতর্ক করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, যে জিনিসটা আপনি জুরিসপ্রুডেন্সের মাধ্যমে জানতে পারবেন। বিচারকদের সিদ্ধান্তের বিশ্লেষণ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোন একটা বিষয় যখনই ব্যাখ্যা করতে যাবেন, আদালতে যখন আপনি যুক্তিতর্ক করতে যাবেন, আপনি শুধুমাত্র মুখে বললেই হবে না যে হ্যাঁ এটার জন্য এটা হবে। আপনাকে অবশ্যই সেটার সঠিক ব্যাখ্যা দেখাইতে হবে। এই সঠিক ব্যাখ্যাটাই বা আপনি কিভাবে দেখাতেন? এই সঠিক ব্যাখ্যাটা আপনি দেখাইতে পারবেন জুরিসপ্রুডেন্সের মাধ্যমে। বুঝতে পারছেন? অর্থাৎ জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আপনি পূর্ববর্তী যে আদালতের রায় সেটা বিশ্লেষণ করতে পারবেন। বিচারকদের রায় দেওয়ার যে দর্শন বা যুক্তি সেটা আপনি নিজে বুঝতে পারবেন। আপনি যখন নিজে বুঝতে পারবেন তখনই তো আপনি মক্কেলকে বুঝাইতে পারবেন, তাই না? মক্কেলরা তো আপনার সেটা বুঝবে না যে কেন আদালতে এই রায়টা দিল, তাই না? যেমন আমরা একটা বিষয় জানি যে আদালতের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। এই স্বেচ্ছাধীন ক্ষমতা বলে আদালত চাইলে আপনার আদেশ মঞ্জুর করতে পারে বা আদেশ মঞ্জুর নাও করতে পারে। এখন সাধারণ ব্যক্তি তো এটা বুঝবে না। মক্কেল তো ভাববে যে আপনার যে আমি সবকিছু উপস্থাপন করছি, তাহলে আদালত কেন আমাকে রায় দিল না? তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আদালত আমার সাথে কি করছে? আপনার বিট্রে করছে, অর্থাৎ সে হয়তো বা আপনার কি ডাইভার্ট হয়ে গেছে, বায়াস হয়ে গেছে। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে আদালতের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা থাকে। এই জিনিসটা তো মক্কেল বুঝবে না, এই জিনিসটা আপনি বুঝবেন। আপনি কিভাবে বুঝবেন? আপনি আইন সম্পর্কে জেনে তারপর বুঝবেন। এই আইন সম্পর্কে জানতে হলে আপনাকে জুরিসপ্রুডেন্সের ব্যাখ্যাটা বুঝতে হবে, এটাই বুঝতে। আচ্ছা, এরপর কি বলতেছে? এরপর বলছে আপনার যে আইন শাস্ত্রের যে গবেষণা, এই গবেষণার ভিত্তিটা আপনার তৈরি করে থাকে জুরিসপ্রুডেন্স। অর্থাৎ যারা আইন বিষয়ে উচ্চতর শিক্ষা বা গবেষণা করতে চান তাদের জন্য জুরিসপ্রুডেন্স একটা বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ মৌলিক ভিত্তি হিসেবে এটা কাজ করে। এরপর বলা হচ্ছে আইনের সীমাবদ্ধতা বা দুর্বলতা বিশ্লেষণ। জুরিসপ্রুডেন্স একজন আইনজীবীকে শিখায় আইন কতটা কার্যকর, কোথায় দুর্বল আছে, কোথায় আরো বেশি আরো কোথায় কোথায় এটা পরিবর্তন করা দরকার। হ্যাঁ, অর্থাৎ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে থাকে। তারপর হচ্ছে নৈতিক এবং সামাজিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে। জুরিসপ্রুডেন্সটা আপনার কি করতে পারে? আইনের সঙ্গে নৈতিকতা, সামাজিক মানবাধিকারের সংযোগ ঘটাইতে পারে এবং আইনজীবীর মধ্যে মানবিক যে দৃষ্টিভঙ্গি বা পেশাগত সততা, এই জিনিসটা বজায় রাখে। বুঝতে পারছেন? আচ্ছা, এবং লাস্টে যে বিষয়টা, ব্যবহারিক আইন সম্পর্কে আপনার সঠিক দিক নির্দেশনা দেয়। কিরকম? একজন আইনজীবী যখন বাস্তব জীবনে কোন একটা মামলা পরিচালনা করে থাকে, তখন সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সে শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানই যে তার থাকবে, অর্থাৎ পদ্ধতিগত জ্ঞান শুধুমাত্র যে প্রসিডিউরি যে বিষয়গুলো এগুলাই সে ব্যবহার করবে, বিষয়টা তা। একটা আইনের উদ্দেশ্য, দর্শনের জ্ঞান, এই জিনিসগুলোও তাকে থাকতে হবে। তা না হলে এমনি এমনি তো আপনি একজন আইনজীবী হিসেবে নিজের যে মক্কেল, সে মক্কেলকে সহায়তা করতে পারবেন না, তাই না? সো শুধুমাত্র আইনজীবী হইলে যে পদ্ধতিগত জ্ঞান থাকতে হবে বিষয়টা তা না। আপনাকে কি করতে হবে? আইনের উদ্দেশ্য এবং দর্শন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং এটা আপনি কোত্থেকে পাবেন? জুরিসপ্রুডেন্স থেকে পাবেন। ঠিক আছে, যার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে কার্যকরভাবে সহায়তা করতে পারবেন ন্যায় বিচার। তাহলে সর্বশেষ কি বুঝলাম?
জুরিসপ্রুডেন্স একজন আইনজীবীকে কেবলমাত্র আইন মুখস্থ করে তা প্রয়োগ করতে শেখায় না, বরং এটা আইনকে যুক্তিসম্মতভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে, উপস্থাপন করতে সাহায্য করে এবং আপনার নিজেকে একজন দক্ষ, চিন্তাশীল এবং যুগের সাথে আপনার যুগোপযোগী একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে বিশেষ ভূমিকা পালন। তাহলে বুঝতে পারছেন একজন আইনজীবী হিসেবে আপনার জুরিসপ্রুডেন্সের জ্ঞান থাকাটা কতটা প্রয়োজন? হ্যাঁ, জুরিসপ্রুডেন্সটা তো হলো ম্যাম ওই আইনের ব্যাকরণ, ভাষা শেখার জন্য আমরা যেমন আমাদের ব্যাকরণ জানা অতীব জরুরি, তো আইনের যথাযথ জ্ঞান লাভ করার জন্য আমাদের জুরিসপ্রুডেন্স জানা অতীব জরুরি, না হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে পারবো না। সেটাই তো এটার মূল কথা। জি জি জি, এটার মূল কথা, এটার মূল কথা। জুরিসপ্রুডেন্স ওয়ান কাইন্ড অফ আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, ঠিক আছে, এরকম, বুঝছেন? অর্থাৎ ব্যাকরণ বলতে পারেন, আইনের ব্যাকরণ, আইনের গ্রামার। বাংলা জানতে হলে বাংলা ব্যাকরণ জানতে হয়, ইংলিশ বুঝতে হলে ইংলিশ ব্যাকরণ জানতে হয়, ঠিক তেমনি। হ্যাঁ, ঠিক তেমনি আপনাকে আইন ভালো বুঝতে হলে আপনাকে জুরিসপ্রুডেন্স জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আশা করি আজকের প্রশ্ন, যে দুইটা প্রশ্ন পড়ালাম, এই দুইটা প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে ক্লাসটা এখানে আমি করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটা কথা হচ্ছে গিয়ে, যারা 23-24-এর আছেন তারা যদি পরীক্ষা দিতে চান, ঠিক আছে,